হ্যালো চ্যাম্পিয়ন্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বেঙ্গল এডুকেটার্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা হচ্ছে আমাদের তড়িৎযোজী বা তড়িৎযোজীকে আমরা আয়নীয় বলতে পারি, আয়নীয় ও সমযোজী যৌগ, ঠিক আছে, বা তড়িৎযোজী ও সমযোজী যৌগ। বুঝতে পেরেছো আজকে কি পড়ানো হবে ক্লাসে তাহলে? আর এটাই আমাদের এই ফার্স্ট লেকচার, তাই না? তো দেখো, আমরা আগে এই যে যৌগ জিনিসটা বুঝে নি, ঠিক আছে? যৌগ আর মৌলর মধ্যে পার্থক্য কি, একটা আমরা এতক্ষণ পর্যন্ত পড়ছিলাম মৌল। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করে থাকো পর্যায় সারণীতে, আমি প্রতিবার মৌল 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 কথাটা উল্লেখ করেছি, যৌগ কথা কিন্তু উল্লেখ করিনি। মৌল মানে কি বলতো? যদি একা একা থাকে, যেমন হাইড্রোজেন একাই আছে, তো এটা কি বলবো? হাইড্রোজেন মৌল, তাই না? হাইড্রোজেন মৌল। কিন্তু এখন যদি হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, দিয়ে যদি H2 তৈরি করে, তাহলে সেটাকে কি বলবো বলো? কথা বলো, কি বলবো? যৌগ বলবো, ঠিক আছে? একটা হাইড্রোজেন যদি আর একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন সেটাকে কি বলবো? যৌগ বলবো। অক্সিজেন কি যদি একা একা থাকে, তাহলে কি বলবো? অক্সিজেন যদি একা একা থাকে, তাহলে কি বলবো বলো? অক্সিজেন একা একা থাকলে, কথা বলছো তো তোমরা, অক্সিজেন একা একা থাকলে মৌল বলবো, ঠিক আছে? আর যদি একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যদি O2 ফর্ম করে, সেটা কি বলবো? মৌল বলবো, ঠিক আছে? সরি, বলছি যৌগ বলবো, ঠিক আছে? এটা কি বলবো? মৌল। আর এটা কি বলবো? যৌগ। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এবার এরকমও তো হতে পারে, একটা অক্সিজেন একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, একটা দুটো বাদ দাও, অক্সিজেন আর হাইড্রোজেন যদি যুক্ত হয়, তারপরে আমরা কি জানি যে H2O অর্থাৎ জল তৈরি করে। এটার মানে কি? এটা মানে হচ্ছে জল, H2O। তো এটা কি যৌগ হবে না মৌল হবে বলো? অবশ্যই একে অন্যজনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সে যার সঙ্গে হোক, ঠিক আছে? অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে হয়েছে, তো এখানে দুটো হাইড্রোজেনের সঙ্গে হয়েছে, ঠিক আছে? তাহলে এটা আমরা কি বলবো? যৌগ বলবো। তো যৌগ আর মৌলের মধ্যে পার্থক্য বোঝা গেছে? যদি কোনো মৌলগুলো যদি একা একা থাকে, অর্থাৎ কোনো পরমাণু যদি একা একা থাকে, তাহলে সেগুলোকে বলবো মৌল। আর যদি দুটি পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে যায়, তখন সেটাকে কি বলবো? যৌগ। বুঝতে পেরেছো? এবার আরেকটা জিনিস হয় আয়ন, সেই জিনিসটা একটু বলে নি। আয়ন কি? যদি কোনো সময় পরমাণু ইলেকট্রন বর্জন করে বা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে বা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, সেটাই কি বলা হয়? আয়ন বলা হয়। বুঝতে পারলে? সেটাই কি বলা হয়? আয়ন বলা হয়। যেমন সোডিয়াম কোনো কারণে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে কি হবে বলো? Na প্লাস হবে, ইলেকট্রন মাইনাস, মাইনাস ইলেকট্রন, তাহলে কি হবে? Na প্লাস হবে। তো এটা হয়ে যাবে কি? আয়ন। আর যদি ক্লোরিন সেম ভাবে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, সেটা কি হবে? সেটা হয়ে যাবে আয়ন। এবার যেগুলো আয়নের মাথায় প্লাস থাকে, অর্থাৎ যেগুলো পরমাণু যদি ইলেকট্রন ছাড়ে, সেটাকে আমরা বলি ক্যাটায়ন। আমরা পড়েছি, তাই না? ক্যাটায়ন। আর যদি পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, তারপরে তার মাথায় যদি মাইনাস চার্জ আসে, তাহলে কি বলা হয়? সেটাকে অ্যানায়ন। আর মাইনাস কেন হয়, প্লাস কেন হয়, সেটা আমরা আরেকবার বুঝিয়েছি। যেহেতু এটা নতুন চ্যাপ্টার, সেটা একবার বুঝিয়ে দিই, ঠিক আছে? যেমন সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, সোডিয়ামের কাছে ইলেকট্রন কটা আছে বলো? সোডিয়ামের কাছে ইলেকট্রন আছে কটা? এটা 11 হয়, তো সোডিয়ামের কাছে ইলেকট্রন আছে 11টা। আর প্রোটন কটা আছে? প্রোটনও আছে 11টা, তাই না? এবার যদি সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, মাইনাস ইলেকট্রন করে, তাহলে ওর কাছে ইলেকট্রন কটা থাকবে বলো? ইলেকট্রন থাকবে 10টা। আর প্রোটন কটা থাকবে? প্রোটন থাকবে 11টা। বুঝতে পেরেছো? প্লাস কেন? এর মাথায় প্লাস কেন হচ্ছে? একটা কথা বলো আগে, যে তুমি যদি কাউকে টাকা দাও, তো তোমার টাকা প্লাস হয় না মাইনাস হয়? তুমি কাউকে টাকা দিলে মনে করো, তো তোমার টাকা প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই মাইনাস হবে, কিন্তু দেখো প্লাস হচ্ছে। এবার তুমি কারোর কাছে টাকা নিলে, ঠিক আছে, তো তোমার টাকাটা প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই প্লাস হবে। কিন্তু এখানে দেখো ইলেকট্রন নিচ্ছে, তাও কি হচ্ছে? মাইনাস হচ্ছে। কেন হচ্ছে? একটা কারণ আছে এর পেছনে, ওই কারণটাই বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন কটা আছে? এখানে 11টা আছে। আর প্রোটন যখন বিক্রিয়া করেনি, অর্থাৎ ইলেকট্রন ছাড়েনি, তখন ইলেকট্রন ছিল 11টা, প্রোটনও ছিল 11টা। এবার যখন একটা ইলেকট্রন ছেড়ে দিল, তখন ইলেকট্রন কটা হলো? 10টা হয়ে গেল। আর প্রোটন তো কখনো ছাড়াও যায় না আর গ্রহণও করা যায় না, তো প্রোটন কটা হলো? এখানে 11টা। তো ইলেকট্রনের চার্জ কি হয়? ইলেকট্রনের চার্জ হয় মাইনাস, আর প্রোটনের চার্জ কি হয়? প্লাস। এবার আমরা যদি টোটাল চার্জ বের করি, ঠিক আছে, টোটাল চার্জ টি ফর টোটাল, সি ফর চার্জ, এরকম লিখে দিলাম শর্টে। টোটাল চার্জ কত হবে?
ইলেকট্রন এখানে দেখো, এখানে টোটাল চার্জ আগে কত ছিল 0 +11 -11 0। এখন দেখো চার্জ কত আছে, এখানে হচ্ছে -10 হবে, তাহলে -10 আর হবে +11, তাহলে ওটা হয়ে গেল +1। হ্যাঁ, তাহলে সোডিয়ামের চার্জ কত হলো +1। কেন +1 লেখা আছে বোঝা হলো, কিছু লেখা নেই মানে প্লাস, শুধু প্লাস লেখা আছে এই জন্য, কেন যে একটাই প্লাস আছে শুধু, ওই জন্য শুধু প্লাস লিখেছে, ঠিক আছে, ওই জন্য শুধু কি লিখেছে প্লাস লিখেছে। এবার দেখো এখানে চার্জ কিছু ছিল না, ওই জন্য কিছু লেখেনি, এখানে চার্জ যেহেতু +1 ওই জন্য +1 লিখেছে, তাহলে ছাড়ার পরেও প্লাস কি ব্যবহার হয় বোঝা গেছে। এবার দেখো এখানে আসি, সেম ভাবে আমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখছি, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, ঠিক আছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়ে যায়। কেন মাইনাস হয় একটু বুঝে নি। ক্লোরিনের প্রোটন সংখ্যা কত হয়, প্রোটন সংখ্যা হয় 17টা, এটা 17 হয় তাই না, আর ইলেকট্রন হয় কত 17টা। আর যদি একটা ইলেকট্রন গ্রহণ করে এখন, তাহলে প্রোটন কটা হবে 17টাই হবে, আর ইলেকট্রন কটা হবে 18টা হবে। প্রোটনের চার্জ হয় প্লাস, ইলেকট্রনের চার্জ হয় মাইনাস, টোটাল চার্জ যদি আমরা বের করি তাহলে হচ্ছে +17 -18 =-1। তাহলে চার্জ কত হলো, মাথায় কত রাখা হলো, চার্জ মাইনাস লেখা হয়। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস কিভাবে হয় আর ইলেকট্রন বর্জন করলে প্লাস কিভাবে হয়, সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার দেখো আমাদের টপিকে ফিরে আসি, আমরা কি বলছিলাম যে আমরা এবার আমাদের টপিকে চলে যাচ্ছি তাই না। টপিক হচ্ছে আমাদের যে আয়নীয় যৌগ আর তড়িৎযোজী যৌগ, ঠিক আছে। তো তার আগে আমাদের রাসায়নিক বন্ধন জানতে হবে। রাসায়নিক বন্ধন কি, যে এই যে আমরা দেখলাম যে অক্সিজেন আর অক্সিজেন যুক্ত হয়ে কি করছে, O2 হয়ে যাচ্ছে, অক্সিজেন আর অক্সিজেন হয়ে O2 হয়ে যাচ্ছে। তাহলে এই যে অক্সিজেন আর অক্সিজেন একসঙ্গে যুক্ত হয়ে আছে, এর পিছনে একটা শক্তি কাজ করে, একটা বল কাজ করে, একটা আকর্ষণ কাজ করে, সেই আকর্ষণটাকে কি বলা হয়, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন আকর্ষণ ছাড়া কিছুই না, ঠিক আছে। যদি ইংলিশে বলি দাও কি বললাম, রাসায়নিক বন্ধন মানে হচ্ছে কেমিক্যাল বন্ড ইজ নাথিং বাট কি বলো অ্যাট্রাকশন, কেমিক্যাল বন্ড ইজ নাথিং বাট অ্যাট্রাকশন, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা করে ইংলিশগুলো প্র্যাকটিস করে নিই, তোমাদের স্কিল একটু ইমপ্রুভ হবে ইংলিশে, আমারও হবে, ঠিক আছে। খুব একটা ভালো ইংলিশ বলতে পারি না, বাট উইল ট্রাই, ঠিক আছে। ঠিক আছে, এবার কি বললাম, রাসায়নিক বন্ধন কি, যে একটা মৌল যে আরেকটা মৌলের সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে, যুক্ত হওয়ার সময় যে আকর্ষণ বলটা কাজ করে তাদের মধ্যে, সেটাকে কি বলা হয়, রাসায়নিক বন্ধন বলা হয়। ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আমাদের দুটো সূত্র পড়তে হবে এখানে এই চ্যাপ্টারে, ঠিক আছে। দুটো সূত্র কি বলতো, একটা হচ্ছে অষ্টক সূত্র, একটা হচ্ছে দ্বৈত সূত্র। আবার স্যার অষ্টক সূত্র কোথা থেকে অষ্টক সূত্র চলে এলো? অষ্টক সূত্র আগের চ্যাপ্টারে আলাদা ছিল, এই চ্যাপ্টারের অষ্টক সূত্র হচ্ছে আলাদা। কি বলতো, আমি আগে এই চ্যাপ্টারে আমি পড়িয়ে দিয়েছি অবশ্যই সেই অষ্টক সূত্র, যে কি, যে প্রতিটি পরমাণু তার লাস্ট কক্ষে 8টি ইলেকট্রন রাখতে চাই, পড়েছিলাম এর আগের চ্যাপ্টারে। তখন সূত্রর নামটা বলিনি, এখন জাস্ট বলছি, ঠিক আছে। সূত্রর নামটা এখন কি বলছি, সেটা হচ্ছে অষ্টক সূত্র। প্রতিটি পরমাণু তার লাস্ট কক্ষে কটা ইলেকট্রন রাখতে চায়, 8টা ইলেকট্রন রাখতে চায়, ঠিক আছে। কেন রাখতে চায়, যে আমরা যে এখানে যদি দেখি হিলিয়াম লাস্টে কি আছে, হিনা নীনা और करीना सबकी एक्सरे रंगीन, এটা কত বলো, এটা হয় 2, এটা হয় 10, এটা হয় 18, এটা কত হয় 18 18 36 36 আর সঙ্গে 18 আর যাবো না নিচে। এটা লাস্ট কক্ষে কটা আছে, এটাকে যদি ছেড়ে দিই, এটা দেখো লাস্ট কক্ষে কটা হয় 2,8, তারপর এটা হবে 2,8,8, এটা হয় 2,8,10, 18 হয়ে গেল 28, আর বেঁচে থাকলো 8, ঠিক আছে। সবারই লাস্ট কক্ষে কটা করে ইলেকট্রন আছে, 8 8 8। এটাকে আমরা ছাড়লাম, এটাকে ছাড়লাম, কারণ আছে এটাকে বলছি, ঠিক আছে। এটার জন্য আলাদা সূত্র আছে। সবারই লাস্ট কটা করে ইলেকট্রন আছে, 8টা করে ইলেকট্রন আছে। আর এই যে মৌলগুলো আমরা নিষ্ক্রিয় গ্যাস বলেছিলাম, কি বলেছিলাম, এগুলোকে নিষ্ক্রিয় বলেছিলাম। কেন? এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এদের লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন থাকায় এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো সমস্ত পরমাণু কি চাই, তুমি কি চাইবে সবসময় মারামারি গুতাগুতি করতে? বলো, তুমি কি চাইবে কোনো সময় যে সবসময় ডুসুম ডাসুম ডুসুম লেগে থাকো? চাইবে না, তাই না? তো কি সবসময় কি দেয়, সুস্থিত অবস্থায় থাকতে পারবা, আরাম চাই, একটা রিল্যাক্স ফিল করতে চাও, তাই না? তো সেম প্রতিটা পরমাণু কি চাই, যে আমি রিল্যাক্স হয়ে যাবো। কিভাবে রিল্যাক্স হবে, যদি ও লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন পেয়ে যায়, অর্থাৎ যদি এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতন ইলেকট্রন কনফিগারেশন পেয়ে যায়, তাহলে কি হবে, সেটা রিল্যাক্স ফিল করবে, ঠিক আছে। তো ওই জন্য প্রতিটা পরমাণু কি চাই, যে লাস্ট কক্ষে কটা ইলেকট্রন রাখতে চায়, 8টা ইলেকট্রন রাখতে চায়, তাই না? তো প্রতিটি পরমাণু তার লাস্ট কক্ষে কটা ইলেকট্রন রাখতে চায়, 8টা ইলেকট্রন রাখতে চাই। ক্লিয়ার হয়ে গেছে। তো এটাকে আমরা কি বলি, অষ্টক সূত্র বলি। কেন রাখতে চাই, যে নিষ্ক্রিয় গ্যাসের মতন তার কনফিগারেশন করতে চাই, ঠিক আছে, কনফিগারেশন করতে চাই। এবার হয়ে গেল। এবার যেমন আমরা একটা উদাহরণ দেখে দিই, যেমন সোডিয়াম। এতদিন তোমরা ভাববে যে সোডিয়ামকে বারবার ইলেকট্রন ছাড়ছে কেন, বারবার একটাই কেন ছাড়ছে, দুটো কেন ছাড়ছে না, 3টা কেন ছাড়ছে না, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো। তো 2,8,1। এবার কেউ বলিও না আমি ইলেকট্রন বিন্যাস জানি না,
যদি পর্যায় সারণী কেউ না করে থাকো আমার কাছ থেকে, হয়তো আগে পড়ে নিয়েছিলে বা যাই হোক ফলানা জিনিস যা আছে তা, তো পর্যায় সারণীর যে 1 নম্বর লেকচারটা আছে সেটা দেখে নেবে, তাহলে ইলেকট্রন বিন্যাস আর এই যে নামগুলো মনে রাখতে হবে কিভাবে, যে পর্যায় সারণী পুরো মুখস্থ করে দিয়ে দিয়েছি, ঠিক আছে, পর্যায় সারণী পুরো মুখস্থ করে দিয়ে দিয়েছি। তো কি করতে হবে, জাস্ট ওই 1 নম্বর লেকচার, যে এটা লেকচার এখন বন্ধ করে দেওয়া আপাতত, এটাকে পজ করো, যেটুকু শিখে নিয়েছো 1 নম্বর লেকচারে যাও, 1 নম্বর লেকচার জলদি সে দেখো আর এখানে চলে এসো, ঠিক আছে। এখানে এবার দেখো 2,8,1, এবার এর লাস্ট কক্ষে কটা আছে, একটা আছে, তো এই কি করতে চাইবে, আমি ওই বলবি যে লাস্ট কক্ষে আমি কটা চাই, 8টা চাই, ঠিক আছে, তো ওই জন্য কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিবি, আর একটা ইলেকট্রন ছাড়লে আমরা এখন কি বললাম, ইলেকট্রন ছাড়লে পজিটিভ হয়, কেন হয় সেটা বেশি দিয়েছি। এবার দেখো Na+ হয়ে যাবে, আর Na+ একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তো লাস্ট কক্ষে কটা ইলেকট্রন থাকবে, 8টা। এখন লাস্ট কক্ষ তো নাই আর না, ওর লাস্ট কক্ষ ওটা বাদ হয়ে গেল, ওটা আর ওটা কক্ষ থাকলোই না, তো লাস্ট কক্ষে কটা ইলেকট্রন হলো, 8টা। তো এই জন্য কি করে, সোডিয়াম সবসময় ইলেকট্রন ছাড়ে। যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি, ম্যাগনেসিয়াম 12, লাস্ট কক্ষে ইলেকট্রন 2,8,2 ইলেকট্রন কটা ছাড়তে চাইবে, লাস্ট কক্ষে 8টা করার জন্য কটা ছাড়তে হবে, দুটো, তো 2 ইলেকট্রন, ঠিক আছে, মাইনাস করে এখানে 2 ইলেকট্রন মাইনাস, তাহলে Mg2+, এটা কত হবে, 2,8 হয়ে যাবে। সেম যদি ক্লোরিনের ক্ষেত্রে দেখি, ক্লোরিনের কাছে ক্লোরিন ইলেকট্রন মাস 2,8,7, লাস্ট কক্ষে কটা আছে, 7টা আছে, কটা ইলেকট্রন চাইবে, একটা ইলেকট্রন চাইবে, তাহলে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে হয়ে যাবে Cl-, ঠিক আছে, 2,8,8। সেম ভাবে যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি, তো 16 এর ইলেকট্রন বিন্যাস কত, 2,8,6, লাস্ট কক্ষে কটা চাইবে, দুটো ইলেকট্রন অ্যাড করতে চাইবে, তাহলে কি হবে, অক্সিজেন 2- আর 2,8,8, আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম, যেহেতু আমরা মানে কনসেপ্টটা বুঝে নিয়েছি পুরো, বুঝতে পেরেছো, এটুকু ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কমেন্ট বক্সে বলো স্যার ক্লিয়ার হয়ে গেছে, তাহলে তো আমি বুঝতে পারবো যে আমি বুঝাতে পারছি। ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখো আমরা অষ্টক সূত্র বুঝে নিলাম। এবার যে এখানে হিলিয়ামকে কেন ছাড়লেন স্যার, একটু ওটাও বলে দেন, আমাদের মনের ভেতরে অনেক প্রশ্ন জেগে গেছে, হিলিয়াম আবার কি দোষ করলো আপনার, হিলিয়ামকে ছেড়ে দিলেন। দেখো হিলিয়াম কিছু দোষ করেনি, হিলিয়ামের কাছে ইলেকট্রন ম্যাক্সিমাম কটা আছে, দুটো আছে। তো হিলিয়ামের আশেপাশে যেগুলো মৌল আছে, ঠিক আছে, হিলিয়ামের আশেপাশে কি আছে, হাইড্রোজেন আছে, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ঠিক আছে, এই যে এই কয়েকজন, ঠিক আছে। এরা কি করে, লাস্ট কক্ষে কটা ইলেকট্রন রাখতে চাই, দুটো ইলেকট্রন রাখতে চাই, ঠিক আছে, লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন রাখতে চাই, বুঝতে পেরেছো। আর সেই সূত্রটা একটু বলি আমরা দ্বৈত সূত্র বলি, তাই কি বলবো, হিলিয়ামের পার্শ্ববর্তী মৌলগুলি তাদের লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন রাখতে চাই, ঠিক আছে, দুটো ইলেকট্রন রেখে কি করে একটা সুস্থিত অবস্থায় যায়, সেটা কি বলা হয়, দ্বৈত সূত্র বলা হয়। সেম যদি আমরা যদি লিথিয়ামের ক্ষেত্রে দেখি, লিথিয়াম কত হয়, 3, তো 2,1। এবার ওই বেচারা 7টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, 7টা ইলেকট্রন, মনে করো তোমাকে কোনো জায়গায় 1 টাকা ছাড়তে হবে, ঠিক আছে, 1 টাকা কাউকে দিতে হবে, টাকা দিতে পারে যাবো না, হয়তো না স্যার 1 টাকাও দেবো না, মনে করো যে একটা বস্তা ওকে হটাতে হবে এখান থেকে, নাহলে 7টা বস্তা নিয়ে আসতে হবে। এবার সব লাইনে চলে এসছে, একটা বস্তা কি করতে হবে, এখান থেকে সরাতে হবে, নাহলে 7টা বস্তা নিয়ে আসতে হবে অন্য জায়গা থেকে। তো 7টা বস্তা নিয়ে আসা চাপ ব্যাপার, তাই না। আমি কেন বস্তার কথা বলছি, কারণ ইলেকট্রন শুধু চাইলেই পাওয়া যায় না, ঠিক আছে, যে এখানে ইলেকট্রন ছাড়তে গেলে শক্তি দিতে হয়, বলেছিলাম তাই না, যদি ইলেকট্রন ছাড়ি তাহলে শক্তি গ্রহণ করতে হবে, তাহলে ইলেকট্রন ছাড়তে পারবে। তো এবার 7টা ইলেকট্রন যদি গ্রহণ করতে চাই, তো 7টা ইলেকট্রন গ্রহণ করতে গেলে কি করতে হবে, ইলেকট্রন যদি গ্রহণ করতে যায় তাহলে নিজেকে শক্তি ছাড়তে হবে, ঠিক আছে, ইলেকট্রন নিজেকে শক্তি ছাড়তে হবে, নিজেকে 7টা ইলেকট্রনের জন্য শক্তি ছাড়তে যাবে না, বাদ দাও, ওগুলো কথা ভেবে লাভ নাই, বস্তা দিয়ে তোমরা বুঝে নাও, ঠিক আছে, তোমরা ক্লাস 11 যাবা তখন এগুলো ডিটেলসে পড়বা যারা সায়েন্স নেবা। হ্যাঁ, তো এখানে দেখো কি বললাম, যে লিথিয়াম কি করে, একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ঠিক আছে, লাস্ট কক্ষে কটা হবে, দুটো হয়ে যাবে, তো দুটোতেই ওই খুশি থাকবে, ঠিক আছে, ওই যে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস করবে। কেন, হিলিয়াম মতো তোমার কি নিষ্ক্রিয় মৌল, তাই না, অন্য কেউ না, আবার সবারই ক্ষেত্রে দুটো নিয়ে আসিও না, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুটো ছিল, ওই সুস্থিতি ছিল না, কিন্তু কে, আমাদের যে হিলিয়ামের পার্শ্ববর্তী মৌলগুলো আছে তারাই কিন্তু এই কাজ করবে, বুঝতে পেরেছো। এবার অনেক কথা হয়ে গেল, এবার আমরা একবারে আয়নীয় যে লিখেছি কথাটা সেটার ভেতরে ঢুকে যাবো, ঠিক আছে, আয়নীয় যৌগ নিয়ে পড়াশোনা করবো। এবার আয়নীয় যৌগ জিনিসটা কি, ঠিক আছে, আয়নীয় যৌগ কি বলতো, যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, আর আরেকটা পরমাণু, যৌগ মানে কি দুটো পরমাণু বা 2 থেকে 2 বা 3টে থাকতে পারে, তাই না, তো কি করতে হবে, 2 বা ততোধিক পরমাণু কি করবে, ইলেকট্রন কেউ বর্জন করবে, আর সেই বর্জিত ইলেকট্রন কেউ গ্রহণ করবে, অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়নের মাধ্যমে যদি যৌগ গঠন করে সেই যৌগকে কি বলা হয়, আয়নীয় যৌগ বলা হয়, ঠিক আছে। কোনো সমবহিস্থ কক্ষের ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে কোনো পরমাণু যদি ক্যাটায়ন ও অ্যানায়ন ফর্ম করার পরে,
যদি যৌগ গঠন করে সেটাকে কি বলা হয়, আয়নীয় যৌগ বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এই আয়নীয় যৌগের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে কি বলা হয়, আয়নীয় বন্ধন বলা হয়। বুঝতে পারলাম? আয়নীয় যৌগ গঠনের শর্ত, ঠিক আছে, আয়নীয় যৌগতে আমরা ঢুকে গিয়েছি। হ্যাঁ, আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ গঠনের শর্ত পড়বো আমরা। ক্লিয়ার? কি পড়বো বলো তো, কথা বলো। আয়নীয় যৌগের গঠনের শর্ত। আয়নীয় যৌগ গঠনের শর্ত কি হতে হবে? দেখো, একটা পরমাণু ইলেকট্রন ছাড়বে, এবার যে ইলেকট্রন ছাড়ে সেই পরমাণুকে কি বলি আমরা, ক্যাটায়ন বলি। তাহলে যে ক্যাটায়নটা থাকবে, ঠিক আছে, যে ক্যাটায়ন থাকবে, যে ক্যাটায়ন ফর্ম করবে, এরকম বলি, যে ক্যাটায়ন ফর্ম করবে, ঠিক আছে, ক্যাটায়ন ফর্ম করবে, আমি পুরো কথাটা লিখছি না, ক্যাটায়ন ফর্ম করবে এবং লাস্ট কটা ইলেকট্রন থাকতে হবে, ইলেকট্রন ছাড়ার জন্য 1 2 3। মনে রাখো যে কোনো পরমাণু ম্যাক্সিমাম 3টা ইলেকট্রনই ছাড়ে। বুঝতে পারলাম? কোনো পরমাণু যদি ইলেকট্রন ছাড়তে চায় তা ম্যাক্সিমাম 3টা ছাড়বে, আর যদি কেউ গ্রহণ করতে চায় তাহলে ম্যাক্সিমাম কটা গ্রহণ করবে, 3টা গ্রহণ করবে। তো তোমাদের লাস্ট কটা ইলেকট্রন থাকতে হবে, 1 অথবা 2 অথবা 3টা। বুঝতে পারলাম? এটা হয়ে গেল 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ততে আমরা আসি। 2 নম্বর শর্ত কি বলতো? 2 নম্বর শর্ত হচ্ছে যে যে অ্যানায়নগুলো গঠন হবে, ঠিক আছে, অ্যানায়নগুলো গঠিত হবে, তাদের লাস্ট কটা ইলেকট্রন থাকতে হবে, 6 অথবা 7 অথবা 5। ঠিক আছে, কেন বললাম 3টার বেশি? লাস্ট কক্ষের ইলেকট্রনের কথা বললাম এখানে। কি বললাম? লাস্ট কক্ষের ইলেকট্রনের কথা। লাস্ট কক্ষে হয় থাকতে হবে 5টা, না হলে 6টা, না হলে 7টা। এই যদি গ্রহণ করে তো 3টা করবে, এই যদি গ্রহণ করে তো 2টো করবে, এই যদি গ্রহণ করে তাহলে 1টা করবে, তাই না? তাহলে লাস্ট কক্ষের ইলেকট্রন কটা থাকবে বললাম? থাকতে হবে 5টা, 6টা বা 7টা। কারণ 3টার বেশি তো গ্রহণ করতে পারবে না। নিচে যে সংখ্যাগুলো লিখলাম ওটা গ্রহণ করার ইলেকট্রনের সংখ্যা লিখেছি। ঠিক আছে, তাহলে লাস্ট কক্ষের ইলেকট্রন থাকতে হবে 5টা অথবা 6টা অথবা 7টা। কার? যে অ্যানায়ন গঠন করবে তার। ঠিক আছে, এবার দেখো, ইলেকট্রন ছাড়ার জন্য একটা শক্তি নিতে হয়, একটা বললাম। তো শক্তিটার নাম কি পড়েছিলাম আমরা? আয়নীয় ভবন শক্তি বা আয়নাইজেশন শক্তি। ঠিক আছে, তাহলে যে ক্যাটায়নে যে গঠন করবে, ঠিক আছে, ক্যাটায়ন যে গঠন করবে তার কি হতে হবে? যে আয়নি ভবন বা আয়োনাইজেশন শক্তিটা কি হতে হবে? অনেকটাই কম হতে হবে। ঠিক আছে, আর যে ক্যাটায়ন গঠন করবে, যে ক্যাটায়ন তো হয়ে গেল, অ্যানায়ন গঠন করবে, যে অ্যানায়ন গঠন করবে তার ইলেকট্রন আসক্তি বলে একটা শক্তি হয়, যে ইলেকট্রনকে নিজের দিকে টানার যে শক্তিটা, সেটা কি হতে হবে? বেশি হতে হবে। ঠিক আছে, আয়নাইজেশন শক্তি মানে হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করার জন্য যে শক্তিটা লাগে সেটাকে কি বলা হয়? আয়নাইজেশন শক্তি। ঠিক আছে, আর ইলেকট্রন বর্জন করার জন্য যে শক্তিটা প্রয়োজন হয় সেটাকে বলা হয় আয়নাইজেশন শক্তি। তো শক্তি যতটা কম হবে ততটা ক্যাটায়নটা তাড়াতাড়ি গঠিত হবে। ঠিক আছে, ওই জন্য কি বলছে? আয়নাইজেশন শক্তিটা অনেকটা কম হতে হবে। আর যে অ্যানায়ন, ইলেকট্রনের প্রতি আসক্তি যত বেশি হবে তত তাদের ইলেকট্রন নিতে পারবে। তাহলে কি বলবো? যে ইলেকট্রন আসক্তি যে শক্তিটা আছে, ইলেকট্রন আসক্তি, আমি নোটস দিয়ে দেবো, হ্যাঁ, আমার লেখা হয়তো একটু কম বুঝতে পারছো। আসক্তি শক্তি যেটা হবে, ইলেকট্রন আসক্তি বলবো না, ইলেকট্রন আসক্তি কি হতে হবে? বেশি হতে হবে। এই 4টা পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আমরা উদাহরণ চলে যাবো ডাইরেক্ট। প্রথমে আমাদের ফেমাস উদাহরণ কে বলো? বুঝে গেছো ফেমাস উদাহরণ মানে কে? NaCl। তো আমরা প্রথমে NaCl এর গঠন দেখবো, কিভাবে গঠিত হয়। NaCl এর গঠন জাস্ট দেখে নেওয়া যাক। NaCl কিভাবে গঠিত হয়? NaCl যৌগ গঠন করেছে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে N এর ইলেকট্রন বিন্যাস দেখবো আর Cl এর ইলেকট্রন বিন্যাস দেখবো। ঠিক আছে, ইনিশিয়াল লেভেলে এইভাবে করি। N এর ইলেকট্রন বিন্যাস কি হবে বলো? এতবার করেছি, এবার তো আমি আর দেখতে ইচ্ছা করছে না। তোমরা লেখো আগে, স্ক্রিন পজ করো, দেখে ইলেকট্রন বিন্যাস রাখো আগে। দেখে নিয়েছো? গুড। দেখো তো 2,8,1, আর এটা কত হবে? 2,8,7। আমরা একটাকে শর্ততে লিখলাম যে ক্যাটায়ন গঠন করবে তার লাস্ট কক্ষে কটা ইলেকট্রন হতে হবে? 1টা। তাহলে সোডিয়াম ক্যাটায়ন গঠন করার জন্য উপযুক্ত। ঠিক আছে, 3 নম্বর 4 নম্বর পয়েন্ট অত ভেবে লাভ নেই, যে 1 নম্বর আর 2 নম্বর দিয়ে মিলিয়ে নেবো তাহলে হয়ে যাবে। একটা ইলেকট্রন ছেড়ে কি হবে? Na+। ঠিক আছে, আর এই যে ক্লোরিন মাইনাস আছে, ক্লোরিন মাইনাস লাস্ট কক্ষে কটা ইলেকট্রন? আমরা বলেছিলাম যে যে অ্যানায়ন গঠন করবে তার লাস্ট কক্ষে কটা ইলেকট্রন হওয়া উচিত বলো? 5 6 7। তো 7টা তো আছে, তাহলে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে, হয়ে যাবে কি? ক্লোরিন মাইনাস। আর এদের মধ্যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করবে, তাহলে তো যৌগ গঠন হবে। তাহলে এদের মধ্যে কি হবে? একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়া করবে। কি বানাবে? NaCl। বুঝতে পারলে? তাহলে NaCl কিভাবে গঠিত হয় সেটা বোঝা গেছে ক্লিয়ারলি। NaCl বুঝে গেছো?
এবার দেখো আরো বেশ কয়েকটা উদাহরণ নিই। তো আমরা এইভাবে তো পরীক্ষা এত বড় বড় করে করবো না, পরীক্ষায় যদি আমরা কিভাবে করবো সেটা লিখবো, লিখে দেখিয়ে দিচ্ছি। এন এ লিখবো এখানে, আর এখানে সি এল লিখবো, ঠিক আছে। এন এর ইলেকট্রন বিন্যাস নিচে করবো 2,8,1, আর সি এল এর ইলেকট্রন বিন্যাস এখানে করবো 2,8,7। এবার এর কাছে কটা ইলেকট্রন আছে দেখে নেবো। এর কাছে ইলেকট্রন হয় লাস্ট কক্ষে যটা ইলেকট্রন আছে ওটা লিখে নেবো এখানে, ঠিক আছে। লাস্ট কক্ষে ইলেকট্রন কটা আছে একটা, আর টুনের লাস্ট কক্ষে ইলেকট্রন কটা আছে 7টা। 1 2 3 4 5 6 আর একে 7, ঠিক আছে। এবার দেখো এই কি করবে, একটা ইলেকট্রন একে দিয়ে দিবে, আমরা একটা পেয়ে দেখলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আমি যেটা বলিনি, যে ইলেকট্রন যে বর্জন করবে আর যে ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে। তো বর্জিত ইলেকট্রনটাই গ্রহণ করবে। যদি একটা ইলেকট্রন বর্জিত হয় তাহলে গৃহীত কটা ইলেকট্রন হবে, একটা ইলেকট্রন হবে। বুঝতে পারলে, এই জিনিসটা মাথায় রাখবে। একটা ইলেকট্রন যদি বর্জিত হয় তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, নাকি দুটো। বুঝতে পারলাম কি বললাম, একটা ইলেকট্রন বর্জিত হলে গৃহীত ইলেকট্রনের সংখ্যা কটা হবে, একটি, ঠিক আছে। তাহলে এখানে বর্জিত ইলেকট্রন কটা আছে, একটা, তাহলে গৃহীত ইলেকট্রন কটা হবে, একটা। বুঝতে পেরেছো? তো এটা কি হবে, তারপর নেক্সট এটা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। সোডিয়াম কাছে ইলেকট্রন কটা থাকবে, আর কিছু লিখবো না, এইভাবে সোডিয়াম প্লাস লিখে দেবো, আর এখানে ক্লোরিন মাইনাস লিখে দেবো, ঠিক আছে। নিচে ইলেকট্রন বিন্যাস লিখে দেবো 2,8, এটারও 2,8,8, ঠিক আছে। এবার দেখো এটা গঠন করবে এনে সিএল। ক্লিয়ার হয়ে গেছে আসলে? এইভাবে আমরা NaCl এর গঠন পরীক্ষা আসলে আমরা এইভাবে করবো। কি করলাম, প্রথমে NaCl লিখে দিলাম, নিচে ইলেকট্রন বিন্যাস লিখলাম, ইলেকট্রন বিন্যাসে লাস্ট কক্ষে যটা ইলেকট্রন আছে সেটা ড্র করলাম, যে যাকে ইলেকট্রন দিবে, কে কাকে ইলেকট্রন দিবে, এর লাস্ট কক্ষে একটা আছে, কি চাইছে, আমি সুস্থিত হবো, আমি মারপিট করবো না, আমি জাস্ট ইলেকট্রন দিয়ে দেবো, সুখের সংসার। বুঝতে পারলাম? একটা ইলেকট্রন দিয়ে দিল, ইলেকট্রন দিয়ে দিল, তারপর কি হলো, এটা লাস্ট কক্ষে 8টা হয়ে গেল, সুখের সংসার, লাস্ট কক্ষে 8টা হয়ে গেল, সুখের সংসার, দুজন সংসার বসিয়ে নিল, NaCl হয়ে গেল, ঠিক আছে। ভাবনায় যেও না, ঠিক আছে, ভাবনায় যেও না, এখানে পড়ায় কনসেন্ট্রেট করো একটু, অনেক সময় আছে এগুলোর। বুঝতে পেরেছো? মাধ্যমিক পাশটা করো আগে, কিছু একটা হও। নেক্সট এক্সাম্পল আমরা দেখি, আমাদের নেক্সট এক্সাম্পল কি আছে। নেক্সট এক্সাম্পল আছে LiH। কি বললাম, LiH। আরে ভাই কি হচ্ছে তো, LiH দেখো তো কি আছে, Li আছে আর H আছে। তো সিম্পল, এখানে Li লিখবো আর এখানে H লিখবো। ইলেকট্রন বিন্যাস নিচে লিখে দেবো 2,1, আর এটা কত হবে 1। লাস্ট কক্ষে কটা ইলেকট্রন কার দেখতে পাচ্ছি, লিথিয়ামের দেখতে পাচ্ছি লাস্ট কক্ষে একটা ইলেকট্রন, আর হাইড্রোজেনের লাস্ট কক্ষে একটা ইলেকট্রন দেখতে পাচ্ছি। এই চাইছে কি দুটো, যেহেতু আমরা বলেছিলাম কি হিলিয়ামের আশেপাশে মঙ্গলগুলো লাস্ট কক্ষে ইলেকট্রন কটা রাখতে চাই দুটো, তাহলে এই চাইছে দুটো, এই চাইছে দুটো, একে একটা দিয়ে দাও। তো দেখো লাস্ট কক্ষে দুটো হয়ে যাবে, লাস্ট কক্ষে দুটো হয়ে যাবে। তো কি করবো, এখানে Li প্লাস হয়ে যাবে, ইলেকট্রন একটাই দিয়েছে তো Li প্লাস, আর কি বলছে এখানে হাইড্রোজেন একটা নিয়েছে তো Li মাইনাস, আর এর ইলেকট্রন বিন্যাস নিচে রেখে দেবো। ইলেকট্রন বিন্যাস কত হবে, 2,2 হবে, শুধু 2 হবে, যেহেতু একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে। আর এর কত হবে, এরও 2 হবে। দেখো এটার মধ্যে একটা স্থিতারিতিক আকর্ষণ বল ক্রিয়া করবে, যে LiH হবে। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল আমাদের কি আছে, CaO। নেক্সট এক্সাম্পল কি আছে, CaO। বুঝতে পারছো তো? ঠিক আছে কিনা, পড়ার স্টাইল ঠিক আছে? জাস্ট কমেন্ট করো নিচে যে ঠিক আছে কিনা। CaO এর গঠন দেখবো, ঠিক আছে। তো Ca প্লাস O লিখে দিলাম। Ca হয় 20, তাহলে 20 যদি ইলেকট্রন বিন্যাস করি, তো 2,8 8 2 8 8 2 10 10 1 18, আর 2 20 আর 20, নাকি বাদাও এদিকে এসো। তো 2,8,6, এটা 16 হয়, তো 2,8 10 আর 6 16, ঠিক আছে। এবার লাস্ট কক্ষে যটা ইলেকট্রন আছে ড্র করে নিয়ে, লাস্ট কক্ষে আছে 2টো ইলেকট্রন, আর এর লাস্ট কক্ষে আছে 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার কি করব, এর ইলেকট্রনকে কটা দিতে হবে, ইলেকট্রন দুটো দিতে হবে। তো আমরা একটা ক্লিক করে নিই, একটা ইলেকট্রন এখানে দেখাই, আর একটা ইলেকট্রন দুটা দাগ দেখাবো। তো এখানে দুটো ইলেকট্রন, একটা এখানে দেখাই, ঠিক আছে। আমরা একই জায়গায় দেখাতে পারি, পাশাপাশি ইলেকট্রন যাতে দুটো দাগ ভালোভাবে ক্লিয়ার হয়, ঠিক আছে। ওপর নিচে দেখলাম, দুটো ইলেকট্রন দিয়ে দিল। এবার এখানে এসো, তাহলে দেখো ক্যালসিয়াম কটা ইলেকট্রন দিয়েছে, দুটো, তাহলে হয়ে যাবে ক্যালসিয়াম 2+, বুঝলা? তাহলে ক্যালসিয়াম 2+, আর অক্সিজেন কটা ইলেকট্রন দিয়েছে, দুটো, তো অক্সিজেন 2 মাইনাস। ইলেকট্রন বিন্যাস লিখে নিই, তো 2,8,8, আর এটা হবে 2,8,8, সেম ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এবার কি করবে, এরা দুজন গঠন করে নেবে CaO, মিলা।
ওকে, এবার দেখো নেক্সট হচ্ছে NaF। নেক্সট এক্সাম্পল আমাদের টুকে না, এবার এটা হয়ে গেল। নেক্সটটা তুমি নিজে থেকে করবা, তোমাকে বলছি নিজে থেকে করবা, হ্যাঁ নিজে থেকে করো। নেক্সট উদাহরণ হচ্ছে NaF। স্ক্রিন পজ করো, স্ক্রিন পজ করো যারা এখনো করোনি। NaF নিজে থেকে করো, তারপরে আমার সঙ্গে মিলাও। সো লেটস গেট স্টার্টেড। NaH, অল ওকে। NaH, ও এটা বেরিয়ে গেছে এখান থেকে। ইন্টারনাল জিনিস দেখতে পাবে না তোমরা ক্যামেরার বাইরে, যাই হোক। ওকে, এবার দেখো NaH। আচ্ছা আমরা এরকম কেন করছি, আমরা তো শর্টকাটে করবো তাই না? শর্টকাট কি, পরীক্ষায় এভাবেই করতে হবে। Na আর H, মিডিলে প্লাস চিহ্ন, প্লাস পক্ষের ইলেকট্রন করে নিয়ে 2,8,1 আর এটা হয়ে যাবে 1। প্লাস পক্ষের ইলেকট্রন কটা আছে এর, আমরা কি এটা করে নিয়েছি অলরেডি? না করে নি। এটা ওটার LiH ছিল সেম, তো এখানে কি করবে, একটা ইলেকট্রনকে দিয়ে দিবে, তাহলে এটা হয়ে যাবে সোডিয়াম প্লাস, আর এটা হয়ে যাবে H মাইনাস। এবার দেখো এটা কত, 2,8,8 আর এটা হবে শুধু 2। অষ্টক সূত্র মেনে, এটা অষ্টক সূত্র, এটা দ্বৈত সূত্র, ঠিক আছে। এবার দেখো এটা কি করবে, গঠন করবে NaH, স্থিতিতে আকর্ষণ বল করবে, NaH ফর্ম করবে। ক্লিয়ার? আর এরপরে एग्जांपल আছে, লাস্ট एग्जांपल MgCl2। হ্যাঁ, তো MgCl2 করি। এবার দেখো MgCl2 একটু আলাদা, তো MgCl2 দেখে নেবো এবার। MgCl2 একটা জিনিস দেখো, এখানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন নাশ করছি আমি। ম্যাগনেসিয়াম কত হয় 20, ক্লোরিন কত হয় 17, তো এটা হবে 2,8,2 আর এটা কত হবে 2,8 আর 7। এবার দেখো এই ইলেকট্রন কটা ছাড়তে চাইছে লাস্ট কক্ষে, 8টা করার জন্য 2টো ছাড়তে চাইছে, আর এই লাস্ট কক্ষে কটা গ্রহণ করতে চাইছে, 1টা গ্রহণ করতে চাইছে। কিন্তু আমি একটা কথা একটু আগে বলেছিলাম, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যটা ইলেকট্রন বর্জিত হবে অতটাই ইলেকট্রন গৃহীত হতে হবে, নাহলে যৌগ গঠন হবে না, ঠিক আছে। যটা ইলেকট্রন বর্জিত হবে ততটা ইলেকট্রন কি হতে হবে, গৃহীত হতে হবে। এই দুটো ছাড়ছে আর এই বলছে আমি একটা নিব, সম্ভব? এটা সম্ভব না। তাহলে কি করতে হবে এখানে, যে এখানে দুটো যখন ছেড়েছে তখন দুটোকে নিয়ে আসতে হবে এখানে। ওই জন্য আমরা কি করবো, ক্লোরিন দুটো নিয়ে নেবো, ঠিক আছে। ক্লোরিন আর একটা নেবো, তো ক্লোরিন যদি আর একটা নিই, ইলেকট্রন কিরকম হবে 2,8,1। এই ক্লোরিন বলছে ভাই সাহাব আমার একটা লাগবে, আর এই বলছে আমার একটা লাগবে, আর এই বলছে আমি দুটো ছাড়তে চাইছি। তাহলে দুটো ছাড়তে চাইছে আর দুজন মিলে দুটো গ্রহণ করতে চাইছে। তাহলে এটা তো আমরা চাইছিলাম যে যটা ছাড়বে ওটা গ্রহণ করতে হবে। বুঝতে পেরে গেছে ফান্ডা ক্লিয়ার হয়ে গেছে, যে যটা ইলেকট্রন ছাড়বে তটা ইলেকট্রনিক গৃহীত হতে হবে, নাহলে যৌগ গঠন সম্ভব না। তাহলে চলো এটা মিটাই, এবার আমরা করে নেবো আমাদের ইলেকট্রন বিন্যাস, কি বলে, যৌগ গঠন। তাহলে দেখো দুটো ক্লোরিন আছে, তাহলে এইভাবে লিখবো, ম্যাগনেসিয়াম এখানে লিখলাম, ক্লোরিন এদিকে একটা আর ক্লোরিন এদিকে একটা। ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস কি 2,8,2 আর ক্লোরিন ইলেকট্রন বিন্যাস কত 2,8,7 আর এটা হবে 2,8,7। লাস্ট কক্ষে ইলেকট্রন এখানে আছে ওর মাথায় দুটো, যেহেতু লাস্ট কক্ষে দুটো আছে জন্য দুটো, এর আছে 7টা, এরও আছে 7টা। এবার দেখো কি করবে, একটা ইলেকট্রন এঁকে দিবে আর একটা ইলেকট্রন এঁকে দিবে, ঠিক আছে। তাহলে ম্যাগনেসিয়াম কটা ইলেকট্রন ছেড়েছে, দুটো, তাহলে Mg2+, আর ক্লোরিন কটা ইলেকট্রন গ্রহণ করেছে, একটা, তাহলে ক্লোরিন মাইনাস, আর এখানে একটা কটা ইলেকট্রন গ্রহণ করেছে, একটা, তাহলে ক্লোরিন মাইনাস। তাহলে দেখো এর যে ক্লোরিন কটা আছে, দুটো আছে, তো দুটো ক্লোরিন মিলে চার্জ, টোটাল চার্জ কত হবে। আমরা তোমরা একটা খেয়াল করবে যে আমরা Na কি বুক করেছিলাম, একটা NaF এর +1 ছিল এর -1 ছিল, LiH করেছিলাম এর +1 ছিল এর -1 ছিল, কি যেন ছিল ওটা, MgO ছিল তাই না, MgO এর +2 ছিল এর -2 ছিল। তো আলটিমেটলি ক্যালকুলেট করার পর সবারই 0, এরও 0 হতে হবে। দেখো 0 যদি না হয় তাহলে যৌগ গঠন ভুল হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো এর কত আছে +2 আর এর দুজনের মিলিয়ে -2, তাহলে হয়ে গেল 0। তাহলে ঠিক আছে, তাহলে আমরা লিখে দেবো Mg, ক্লোরিন কটা আছে, দুটো, তো Cl2। তো এই হলো আমাদের MgCl2 গঠন। তো এই ছিল আজকের আমাদের লাভিং ক্লাস, ঠিক আছে। ভালো হয়েছে, মজা এসছে এই ক্লাসে, বুঝতে পেরেছো সবগুলো জিনিস, মজার জিনিস এগুলো, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস, কেমন লাগলো জানাও কমেন্ট বক্সে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে,
আর নতুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনে ঘন্টা বাজিয়ে দাও, ঠিক আছে? প্রফেশনাল হওয়ার চেষ্টা করছি, একটু ইউটিউবারের মতো হওয়ার চেষ্টা করছি, হ্যাঁ? তো কেমন আজকে শেষ করা যাক নাকি? তো ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাভ আ গুড ডে।